বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফিনান্সের দ্বিতীয় পত্রের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের ব্যাংকিং অংশের পঞ্চম অধ্যায়, যেটার নাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই টপিকটা আপনার সৃজনশীল অংশের পাশাপাশি এমসিকিউ অংশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে হচ্ছে আপনার বেসিক কনসেপ্টের জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে এই টপিকের, যে কোনটা হস্তান্তরযোগ্য আর কোনটা হস্তান্তরযোগ্য নয়, হস্তান্তর করা মানে কি এইটাই যদি আমরা না বুঝি তাহলে দলিল এটা বুঝতে একটু ঝামেলা অবশ্যই হবে। সো এই লেকচারের ক্লাসটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি একটু মনোযোগ সহকারে করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সো যারা যারা ক্লাসে জয়েন করেছেন আমাকে জানাবেন যে সবাই আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, জিহাদ আহমেদ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনাদের আজকে বেশ একটা রাশ আওয়ার যাচ্ছে, আপনারা হচ্ছে অনেকগুলো ক্লাস করতেছেন। একটু আগেই আপনাদের হচ্ছে মার্কেটিংয়ের আমাদের দেলোয়ার স্যার ক্লাস নিয়ে গেছেন, তারপরে আজকে হচ্ছে আবার ফিনান্সের ক্লাস। সো একটু কষ্ট হয়তো বা হবে, বাট সামনে যেহেতু রমজান আসতেছে, রমজানের সময়ে যাতে আমাদেরকে খুব বেশি পরিমাণে ক্লাস না করতে হয়, এই জন্য আমরা এই বাকি সময়টুকু, যেহেতু অলরেডি ম্যাক্সিমাম কলেজগুলোর টেস্ট পরীক্ষা আশা করি শেষ হয়ে যাওয়ার কথা দিনে, সো এই সময়টুকুতে আমরা একটু বেশি পরিমাণে ক্লাস করে নিজেরা একটু অবশ্যই এগিয়ে থাকার চেষ্টা করব। আসেন শুরু করি। সবাই যদি জয়েন করতে পারেন আমাকে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিকঠাক থাকে আসেন শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটা হচ্ছে আমাদের ব্যাংকিং অংশের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম, সেটা হচ্ছে 5 নাম্বার অধ্যায়। এই 5 নাম্বার অধ্যায়ে আমরা যেই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব, অলরেডি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আশা করি অনেকেই ওয়াকিবহাল। যারা হচ্ছে ফিনান্স সেকেন্ড পেপার চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার মনোযোগ দিয়ে পড়ছি অলরেডি, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, যেহেতু আপনি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছেন, সো আশা করি আপনার এই চ্যাপ্টারগুলো আশা করা যায় যে একবার করে অন্তত হলেও রিডিং পড়া আশা করি হয়ে গেছে। তো আসেন আমরা এখান থেকে যা যা শিখব সেইগুলো আমরা সবার আগে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আজকের ক্লাসে আমরা শুরুতেই যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এর ধারণা বা কনসেপ্ট, এটা কি, কাকে বলে, কোন কোন দলিলগুলো হস্তান্তরযোগ্য, কোন দলিলগুলো হস্তান্তরযোগ্য নয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা শুরুতে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। হুমায়রা সিদ্দিক, জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ওকে, ক্লাসে জয়েন করছেন, থ্যাংক ইউ আপনাকে। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার আহ্বান জানাচ্ছি। ওকে, তাহলে শুরুতেই আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি, কাকে বলে, এই সম্পর্কে জানবো, এবং তারপরে হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য। এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, আজকের আলোচনাতে বেশ গুরুত্বপূর্ণ অংশটা হবে হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের যে দলিল সমূহ আছে তার কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। এবং অলরেডি আপনারা দেখতে পাওয়ার কথা, এটা 2টা বোর্ডে সৃজনশীল প্রশ্ন কিন্তু আসছে। আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন, তারপরে হস্তান্তরের আবশ্যকীয় শর্তাবলী। আপনি যদি কোনো দলিলকে হস্তান্তর করতে চান, আপনাকে অবশ্যই যেই শর্তগুলো মেনে চলতে হবে, আবশ্যকীয় শর্তাবলী, এটাও আপনার সৃজনশীল অংশের জন্য 1 স্টার টাইপের একটা টপিক। তারপরে হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল সংক্রান্ত আইন সম্পর্কে আমরা জানব, তবে এই আইন এই অংশটা শুধু আপনার এমসিকিউ অংশের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ সাধারণত পরীক্ষায় আসে না। তারপরে আমরা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, চাইলে আপনি এখানে স্টার চিহ্ন 3টা না 5টাও দিতে পারেন, সরকারি নোট আর হচ্ছে ব্যাংক নোট, এটার কনসেপ্ট বা ধারণা, কাকে সরকারি নোট বলা হবে, কোনটা ব্যাংক নোটের মধ্যে আসবে, আর এই সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য, সেগুলো আমরা জানবো। আর তারপরে সবার শেষে যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে ব্যাংক ড্রাফট, অর্থাৎ ব্যাংকের আজ্ঞাপত্র, আর হচ্ছে পে অর্ডার, এই দুটার মধ্যে পার্থক্য। ব্যাংক ড্রাফট কি, কাকে বলে, পে অর্ডার কি, কাকে বলে, এবং এগুলার মেয়াদ কত সময়, এগুলো জানার পাশাপাশি এগুলার আমরা পার্থক্যটাও জানার চেষ্টা করব। এটাও আপনার 3 স্টার মানের টপিক। সো আজকের যেই লেকচারটা আমরা পড়তে যাচ্ছি, এই লেকচারটা থেকে বা এই অধ্যায়টা থেকে আপনার সৃজনশীল অংশে আপনি একটা প্রশ্ন এই টপিক থেকে আসবেই, এবং সে একটা প্রশ্ন আপনি চাইলে খুব ভালো মতো যদি লেকচারটা শোনেন তাহলে ইনশাল্লাহ আপনি খাতায় লিখে দিয়ে আসতে পারবেন আশা করছি। আচ্ছা, মালিহা তাবাসসুম, গ্রুপ সাবজেক্টের ক্লাস রুটিন পাই না তো। স্যার, গ্রুপ সাবজেক্টের ক্লাস রুটিন না পাওয়ার কোনো কারণ নাই, কারণ যেই গ্রুপে ক্লাস হচ্ছে
আপনি যে এখানে কমেন্ট করলেন আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, জাস্ট এই গ্রুপটার প্রোফাইল পিকচারটা একটু কষ্ট করে খেয়াল করেন। স্যার প্রোফাইল পিকচারেই আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সবগুলো ক্লাসের রুটিন দেওয়া আছে, শুধু একটু প্রোফাইল পিকচারটা দেখে তাইলেই হয়ে যাবে। আচ্ছা আসেন শুরু করি আমাদের আজকের ক্লাসের আলোচনা। হস্তান্তরযোগ্য ঋণের দলিল এর ধারণা বা এটা কি কাকে বলে এই সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ওকে, আমাদের স্লাইডে প্রথমে আলোচনা দেওয়া আছে আর ক্লাস শেষে আপনাদেরকে এটার পিডিএফ দিয়ে দেওয়া হবে। আশা করি আপনার মেইন বইয়ের সাথে এই পিডিএফটা যদি মিলিয়ে আপনি পড়তে পারেন তাহলে আপনার একটা ভালো ধারণা এই টপিকটা সম্পর্কে আশা করি হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় আপনি মাথা চুলকে নয় বুঝে শুনে ইনশাল্লাহ লিখে দিয়ে আসতে পারবেন। যে কারো কাছ থেকে শুনলাম যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি, এটা এক লাইনে শুনলাম, তারপরে সেটাকে চুইংগামের মতো টেনে বড় করে ইনায় বিনায় লিখলাম, এমনটা না। শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, আশা করি এখান থেকে খুব ভালো একটা কনসেপ্ট আপনারা বিল্ড আপ করে নিয়ে যেতে পারবেন। খেয়াল করি এটার সংজ্ঞা, যথা নিয়মে অর্থাৎ আইনগতভাবে যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুসরণ করে বা মেনে এক হাত থেকে অন্য হাতে মানে একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তরের মাধ্যমে দেওয়ার মাধ্যমে যে দলিলের হস্তান্তর গ্রহীতা অর্থাৎ যিনি দলিলটাকে গ্রহণ করছেন, যিনি দলিল দাতা তার কাছ থেকে এটা কে গ্রহণ করেন, যিনি গ্রহীতা, যিনি গ্রহণ করবেন এর বৈধ মালিকানা বা এর সত্ত্ব লাভ করে তাকেই হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা হয়। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল মানে হচ্ছে এমন কয়েকটা কাগজ বা এমন কয়েকটা ডকুমেন্টস যেগুলো হচ্ছে একজনের কাছ থেকে অন্যজনের হাতে কি করা হবে, স্থানান্তর করা হবে, অথবা তাদের দলিলের সত্ত্ব ত্যাগ করে অন্যজনকে তারা দিয়ে দিচ্ছে। তাহলে যে দলিলগুলো সত্ত্ব ত্যাগের মাধ্যমে অন্য কারো নিকট হস্তান্তর করা হয়, দিয়ে দেওয়া হয়, সেগুলোকে হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা হয়। নুরি রহমান, ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। ওকে আসেন ক্লাস করি। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল মানে কি? ঋণের দলিল মানে হচ্ছে এক হাত থেকে অন্য হাতে চলে যাবে, সত্ত্ব ত্যাগ করা হবে, মালিকানা ত্যাগ করা হবে। তাহলে যে সমস্ত দলিলগুলো একজনের কাছ থেকে অন্যজনের হাতে দিয়ে দেওয়া যায়, হস্তান্তর করা যায়, তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা হয়। এবং এই দলিলগুলো বেসিক্যালি ব্যবহার করা হয় দেনা পাওনা নিষ্পত্তি করার জন্য। দেনা পাওনা, আমি আপনার কাছে টাকা পাই বা আপনি অন্যজনের কাছে টাকা পান, এই যে আপনাদের মধ্যে দেনা পাওনার সম্পর্ক এটা শেষ করার জন্য, নিষ্পত্তি করার জন্য, সমাধান করার জন্য এই দলিলগুলো ব্যবহার করা হয়। তাইলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল ব্যবহারের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তি করা। মূল উদ্দেশ্য হবে হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তি করা। এবং এর ক্ষেত্রে আমরা যে দলিলগুলো ব্যবহার করি সেগুলোর নাম মনোযোগ দিয়ে খেয়াল করেন। চেক, আমার কাছে কেউ টাকা পায়, আমি তাকে একটা চেক দিয়ে দিলাম, সে খুশি মনে আমার সামনে থেকে চলে গেল যে না টাকা পেয়ে গেছি। তার মানে নগদ অর্থ না দিয়ে আমি তাকে চেক দিয়ে দিলাম, দিয়ে কি করলাম, তার সাথে দেনা পাওনা নিষ্পত্তি করে নিলাম। চেকের পাশাপাশি বিনিময় বিল ব্যবহার করা যেতে পারে, তারপরে অঙ্গীকার পত্র এইটা ব্যবহার করা যেতে পারে, ব্যাংক ড্রাফট ব্যবহার করা যেতে পারে, তারপরে হচ্ছে শেয়ার ওয়ারেন্ট, এইগুলো হচ্ছে আপনার হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল ব্যবহার করা হয় লেনদেনের দেনা পাওনা নিষ্পত্তি করার জন্য। তাহলে এবং এই প্রত্যেকটা দলিলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখানে আমরা নগদ অর্থ না হয়েও এ সমস্ত দলিল শর্ত সাপেক্ষে আর্থিক লেনদেনে এগুলো অর্থ হিসাবেই কি গ্রহণযোগ্য। তার মানে এখানে আমি 1000 টাকার নোট দেওয়ার দরকার নাই, 1000 টাকা মূল্যের একটা চেক দিলেই চেকের মধ্যে লেখা 1000 টাকা এটাই ক্যাশ টাকার মতো বা নগদ অর্থের মতো আমাদের সাথে কাজ করতেছে, বা এইটাকে আমরা নগদ অর্থ হিসেবে বিবেচনা করতে পারতেছি। তাহলে আশা করি এই নামগুলো আমরা একটু মনে রাখবো। আরেকবার করে খেয়াল করি, চেক, বিনিময় বিল,
অঙ্গীকারপত্র, ব্যাংক ড্রাফট, শেয়ার ওয়ারেন্ট, এই সবগুলোকে কোন ধরনের দলিল বলা হবে? এগুলাকে বলা হবে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আর এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলো কি হিসেবে ব্যবহার করা হয়? এগুলোকে ব্যবহার করা হয় আর্থিক লেনদেনে, এগুলোকে আমরা শর্ত সাপেক্ষে দেনা পাওনা নিষ্পত্তিতে ব্যবহার করে থাকি। খেয়াল করবেন এখানে একটা লাইন সুন্দর মতো সবুজ কালার করে দেওয়া আছে, এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট। কিসের জন্য? অ্যাটলিস্ট এই এমসিকিউটা আপনি কোনো না কোনো পরীক্ষাতে অলরেডি পাইছেন, 26 ব্যাচ 27 ব্যাচ কোথাও না কোথাও পাবেন। জাস্ট এই সালটা একটু মনে রাখবেন, হস্তান্তরযোগ্য দলিল আইনের সাল কত স্যার? 1881। জীবনের কোথাও না কোথাও এই সালটা আপনার কোনো না কোনো পরীক্ষাতে আসবেই। তাহলে মনে রাখবো সবাই, হস্তান্তরযোগ্য ঋণের দলিল এর জন্য যে আইনটা কত সালের? আইনটা হচ্ছে কত? 1881 সালের হচ্ছে আইন। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13 এর 1 ধারাতে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একটা সংজ্ঞা বলে দেওয়া আছে। সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি, এই যে এখানে বলা আছে, প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে অথবা তার বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেককে কি বলা হয়? হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। আমাদের পরীক্ষাতে হস্তান্তরযোগ্য ঋণের দলিল কাকে বলে? এইটা অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে 1 বা 2 নাম্বারের জন্য আসতেই পারে। সেক্ষেত্রে আপনার যদি 1 নাম্বারের জন্য পরীক্ষাতে আসে, তাহলে আপনি সুন্দর মতো এই যে এখানে প্রথমে আমি যে লাইনটা লিখছি ভাই, এই লাইনটুকু যদি আপনি লিখে ফেলেন বা মুখস্থ করেন, এটা আপনার 1 জন্য যথেষ্ট। 1 নাম্বারের উত্তর হিসেবে এই প্রথম লাইনটা যথেষ্ট। বাট যদি কোশ্চেনটা 2 নাম্বারের প্রশ্ন হিসেবে আসে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল কাকে বলে, সেই 2 নাম্বারের প্রশ্নের জন্য আপনাকে একটু বড় করে লেখার দরকার। আর একটু বড় করে লেখার জন্য এই জায়গাতে যা যা দেওয়া আছে সেই পুরাটাই আপনার একটু মাথায় রাখা লাগবে। তবে 2 নাম্বারের উত্তরের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি প্রথমে এই যে হস্তান্তরযোগ্য দলিল আইনের যেই সংজ্ঞা এইটা লেখেন, এবং তারপরে এর যে উদাহরণগুলো দেওয়া আছে জাস্ট এই নামগুলোকে আপনি লেখেন। তার মানে নিচের লাইনটা প্রথমে লেখেন, মাঝখানের লাইনটা এর নিচে লিখে দেন। এটা আপনার খ এর নাম্বার প্রশ্ন, যেটা 2 নং উত্তর হিসেবে আসে, 2 নম্বর যেটাতে বরাদ্দ থাকে, এটার জন্য আপনি এতটুকু সুন্দর মতো মনে রাখতে পারেন। এখান থেকে আশা করি আর কারো বুঝতে সমস্যা যেমন হওয়ার কথা না, এবং প্রশ্ন আপনি কিভাবে লিখবেন সেটাও আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। বলেন আমাকে এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? সম্ভব হলে খাতার মধ্যে একটু নোট করে রাখবো সবাই, সম্ভব হলে খাতার মধ্যে নোট বানায় রাখবো। হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। ওকে, ক্লিয়ার হয়ে থাকলে আসেন পরবর্তীতে যাই। এখানে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আরও কিছু সংজ্ঞা, আলোচনা, গুরুত্বপূর্ণ লাইনসমূহ এখানে লিখে দেওয়া আছে। এই স্লাইডটা পুরাটা জাস্ট আপনারা একবার রিডিং পড়েন, এনাফ, এতটুকু এনাফ। তাহলে প্রথমে যতটুকু সংজ্ঞা পড়াইলাম এতটুকু জানলেই যথেষ্ট। এর পরবর্তীতে আরও আলোচনা দেওয়া আছে, জাস্ট একটু দেখে নেব সবাই। তারপরে এবার আসেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যসমূহ। এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার গ বা ঘ এর জন্য পরীক্ষাতে আসতে পারে। যদি গ এর জন্য আসে তাহলে আপনি হয়তো বা এখান থেকে 4টা বা 5টা পয়েন্ট প্রথম থেকে লেখেন, তাহলে যথেষ্ট। আর যদি এটা ঘ নাম্বারের প্রশ্ন হিসেবে আসে, তাহলে আপনি এখানে দেখেন মোট 11টা পয়েন্ট দেওয়া আছে, কমপক্ষে 6টা বা 7টা পয়েন্ট লিখলে আপনি 4-এর মধ্যে 4 পাওয়ার আশা করতে পারেন। আসেন প্রত্যেকটা পয়েন্ট আমি একটু ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই যথেষ্ট। আর শোনার পরে একটু মেইন বইটা উল্টায় পাল্টায় দেখবেন, যথেষ্ট। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এর যে বৈশিষ্ট্যসমূহ আছে, যার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইটা একটা রিটেন ডকুমেন্ট, লিখিত দলিল। এটাকে কাগজে কলমে লিখতে হবে, মুখে মুখে বললেই হবে না। মুখে মুখে কবুল 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 বলে একজনের সাথে আপনি সারা জীবন থাকতেছেন, বাট মুখে কবুল বললেই সব কিছু হয়ে যাচ্ছে না। কাজীর যেই বিয়ের যেই ফরম্যাট, সেখানে আপনাকে কি সিগনেচার করা লাগে, যেটাকে কাবিননামা বলে। তাহলে এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল এটা কাইন্ড অফ একটা কাবিননামার মতো রিটেন ডকুমেন্ট হতে হবে। অবশ্যই শর্ত যে এটাকে লিখিত আকারে থাকতে হবে, তারপর যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে। এখন আপনার পরিবর্তে আপনার বন্ধু যদি স্বাক্ষর করে,
আর বাসর রাত কি আপনার বন্ধুকে আপনি করতে দিবেন? তা তো আর না। তাহলে যিনি কবুল বলছেন স্বাক্ষরটা কাবিননামাতে তাকেই করতে হবে। অর্থাৎ এই লিখিত দলিলের যে আদেশটা এবং আদিষ্ট পক্ষ থাকবে তারাই কি করবে? এইটাকে স্বাক্ষর করবে। তাহলে মনে রাখবেন, যথাযথ কর্তৃপক্ষ বলতে আমরা দুইটা পক্ষকে বুঝাচ্ছি স্যার। একটা হচ্ছে আদেশটা, আরেকটা হচ্ছে আদিষ্ট। আদেশটা এবং আদিষ্ট এইটা আমরা কিভাবে মনে রাখবো? আদেশটা মানে হচ্ছে যিনি বিলটা তৈরি করেন, যিনি বিল তৈরি করবেন বা দলিল তৈরি করবেন, যিনি বিনিময় বিল বা দলিল তৈরি করেন তাকে বলা হবে হচ্ছে স্যার, তাকে বলা হবে কি? তাকে বলা হবে হচ্ছে আদেশটা। আদেশটা যিনি বিলটা প্রস্তুত করতেছেন। আর যিনি বিলের মধ্যে সম্মতি জ্ঞাপন করেন অথবা যিনি বিলের অর্থ পরিশোধ করেন, যিনি বিলের মধ্যে সম্মতি দেন, সম্মতি প্রদান করছে, পাশাপাশি এই বিলের অর্থ পরিশোধ করার দায়িত্ব কিন্তু তার। অর্থ পরিশোধের দায়িত্ব বর্তাবে কার উপর? অর্থ পরিশোধের দায়িত্ব বর্তাবে হচ্ছে আদিষ্ট এর উপর। অর্থ পরিশোধের দায়িত্ব যার থাকে তাকে বলা হবে হচ্ছে আদিষ্ট। এই দুইটা পয়েন্ট একটু ভালো মতো মনে রাখবেন স্যার। আদেশটা যিনি বিল তৈরি করেন, আদিষ্ট যার উপর বিল তৈরি করা হয়, যিনি এখানে সম্মতি প্রদান করেন, মেয়াদ শেষে যিনি অর্থ পরিশোধের দায়িত্বভার যার উপরে থাকবে, সেই দুইটা যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই এই দলিলে স্বাক্ষর প্রদান করবে। বলেন বুঝতেছেন কিনা? ওকে, তারপর 3 নাম্বার পয়েন্ট, এখানে একের অধিক পক্ষ থাকতেই পারে। এখানে একটা শর্তহীন প্রকৃত থাকবে। শর্তহীন প্রকৃতির পাশাপাশি এটার বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা, এটা অবাধে হস্তান্তরযোগ্য হবে। হস্তান্তর করার ক্ষেত্রে আপনি যার বরাবরে দিতে চান জাস্ট তার বরাবরে আপনি অনুমোদন করবেন যে আমার পরিবর্তে আমি এই বিলটা রহিমকে দায়িত্ব দিয়ে দিলাম বা করিমকে দায়িত্ব দিলাম। তাহলে যার বরাবরে অনুমোদন করা হবে তিনি সেটার দায়িত্বভার গ্রহণ করবেন বা তার বরাবরে সেটা হস্তান্তর করা হয়ে যাচ্ছে। তাহলে হস্তান্তরযোগ্য দলিলের এই প্রথম 5টা পয়েন্ট যা যা আমরা বলছি এতটুকু আপনি গ এর জন্য মনে রাখেন, পাশাপাশি আরও কিছু পয়েন্ট শিখে রাখেন। তাহলে আপনার ঘ এর নাম্বারের প্রশ্ন আসলে সেগুলো আপনি লিখতে পারবেন বা উত্তরটা একটু সাইজে বড় হবে। আর সাইজে একটু বড় হলে স্যার 4-এর মধ্যে 4ই আপনাকে দিবে। দেখেন দলিলের বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 6, নির্দিষ্ট পরিমাণ অর্থ এখানে উল্লেখ থাকবে। কত টাকা প্রদান করা হবে বা কত টাকা পরিশোধ করা হবে, টাকার অ্যামাউন্টটা উল্লেখ থাকবে। অস্পষ্ট থাকার সুযোগ নাই, উল্লেখ করে দেওয়া হবে যে কী পরিমাণ টাকা থাকবে। প্রাপকের নামের উল্লেখ থাকতে হবে, যিনি টাকাটা গ্রহণ করবেন তার নাম উল্লেখ থাকবে। তারপর হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ করা হবে। এই শব্দটা একটু যদি বোঝার চেষ্টা করি, বিহিত মুদ্রা যার ইংরেজি নাম হবে হচ্ছে স্যার লিগাল টেন্ডার। একটু ভালো মতো জেনে রাখার চেষ্টা করেন, ভবিষ্যতে কাজে লাগবে। বিহিত মুদ্রা যার ইংরেজি নাম হচ্ছে লিগাল টেন্ডার। এই বিহিত মুদ্রা মানে হচ্ছে ওই দেশের সরকার কর্তৃক অনুমোদিত মুদ্রাকে যে কোনো দেশের, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে ওই দেশের গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত মুদ্রাকে বলা হয় বিহিত মুদ্রা। যেমন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমাদের দেশে যেটা মুদ্রা সেটার নাম কি স্যার? মুদ্রা না বলে টাকা বললে আমরা খুব তাড়াতাড়ি বুঝি। তাহলে আমাদের দেশের যেটা মুদ্রা সেটাকে বলা হয় হচ্ছে টাকা। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কি স্যার টাকা? না, ভারতে হচ্ছে কি রুপি। পাকিস্তানের ক্ষেত্রে হচ্ছে রুপি, আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ডলার। স্যার ডলার, পাউন্ড, টাকা, দিনার, দিরহাম যাই বলেন এই সবগুলোকে বলা হয় ওই দেশের জন্য বিহিত মুদ্রা। যেমন আপনি ইন্ডিয়ান রুপি বাংলাদেশে এনে চালাইতে পারবেন না। ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ার মধ্যে এটা চলবে। বাংলাদেশের টাকা বাংলাদেশের বাইরে গেলে যা সিম্পল একটা কাগজ হিসেবে পরিগণিত হচ্ছে। তাহলে একটা দেশের সরকার কর্তৃক অনুমোদিত
অর্থ বা মাধ্যমকে বা মুদ্রাকে বলা হবে হচ্ছে বিহিত মুদ্রা। তো এই বিহিত মুদ্রা এটাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। তারপরে চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময়ের পরে এটা আপনি পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং পরিশোধের জন্য আপনাকে উপস্থাপন করা লাগবে। পরিশোধের জন্য উপস্থাপন করার ক্ষেত্রে আপনি মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে বিনিময় বিল, যেটা আমরা একটু পরে আরও এলাবোরেট জানবো। বিনিময় বিল এইটা দুইবার উপস্থাপন করতে হয়। বিনিময় বিল উপস্থাপন করতে হয় হচ্ছে দুইবার। বিনিময় বিল উপস্থাপন করতে হবে হচ্ছে দুইবার। প্রথমবার হচ্ছে কখন? প্রথমবার হচ্ছে আপনি অনুমোদনের জন্য একবার উপস্থাপন করবেন, অনুমোদন। আর দ্বিতীয়বার হচ্ছে অর্থ পরিশোধ। অনুমোদনের জন্য একবার, আর হচ্ছে মেয়াদ শেষে অর্থ পরিশোধের সময় আরেকবার। তাহলে আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল এর মধ্যে যেটা বিনিময় বিল, এইটা দুইবার উপস্থাপন করতে হবে। অনুমোদনের জন্য একবার, অর্থ পরিশোধের সময় মেয়াদ শেষে আরও একবার, আর সবার শেষে এটা একটা ঋণের দলিল বা ঋণের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। সো হস্তান্তরযোগ্য ঋণের দলিলের যে বৈশিষ্ট্যগুলো আমি মোটামুটি আলোচনা করলাম, বললাম, এই নামগুলো একটু ভালো মতো মনে রাখবেন এবং যাতে আপনি পরীক্ষাতে সুন্দর মতো এটা লিখে দিয়ে আসতে পারেন যদি পরীক্ষাতে আসে এই টপিক থেকে। তারপরে এবার আসেন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে হস্তান্তরের আবশ্যকীয় শর্তাবলী। আজকের ক্লাসে আমরা এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের পুরা বেসিক কনসেপ্ট যেই জায়গাগুলো আছে আপনাদের মেইন বইতে চ্যাপ্টার ওয়াইজ যেভাবে আলোচনা দেওয়া আছে টপিকগুলো, সেভাবেই আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। আর তারপরে আমরা আজকের ক্লাসে কোনো এমসিকিউ বা সিকিউ এগুলো সলভ করব না। এমসিকিউ এবং সিকিউ আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এটার সলভ করব। সো আজকে হচ্ছে একটা বেসিক টাইপের ক্লাস। আশা করি এই ক্লাসটা করে পরবর্তী ক্লাসের জন্য আমরা একটু ভালো মতো প্রিপেয়ার হতে পারবো। আসেন হস্তান্তরের আবশ্যকীয় শর্তাবলীগুলো খেয়াল করি। হস্তান্তর যে আমরা করব তার জন্য আমাদের দুইটা শর্ত মেনে চলতে হবে। আপনি চাইলেই হস্তান্তর করতে পারবেন না, শর্ত আপনাকে মেনে চলা লাগবে। তো কি কি শর্ত মানতে হবে একটু বোর্ডে খেয়াল করেন। কি কি শর্ত মানতে হবে বোর্ডে খেয়াল করেন। 1 নাম্বার হচ্ছে অর্পণের দ্বারা হস্তান্তর। অর্পণ করা, অর্পণ করা জাস্ট হচ্ছে হ্যান্ডওভার করা, দেওয়া একজনের কাছ থেকে আরেকজনের কাছে। প্রাপক বা অনুমোদন বলে প্রাপক কর্তৃক হস্তান্তরের অভিপ্রায় নিয়ে বাহককে দেয় অঙ্গীকারপত্র বা বিনিময় বিল বা চেক, এটা আপনি অন্য কাউকে যখন অর্পণ করেন, প্রদান করেন বা দেন, অর্পণ করা, প্রদান করা বা কাউকে দেয়া, এইটাকে বলে হচ্ছে অর্পণের দ্বারা হস্তান্তর। জাস্ট আমি আমার ডকুমেন্টটা অন্যজনকে আমি সত্য ত্যাগ করে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের অর্পণের দ্বারা হস্তান্তর। আর খ নাম্বার অংশে যদি আমরা যাই, খ নাম্বারে বলছে অনুমোদন ও পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর। অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন, এই অনুমোদন বা পৃষ্ঠাঙ্কনের বিষয়টা হচ্ছে একই কথা এখানেও প্রযোজ্য। প্রাপক বা অনুমোদন বলে প্রাপক হস্তান্তরের উদ্দেশ্য দলিলের পেছনে বা সংযুক্ত দলিলের সাথে সংযুক্ত একটা কাগজে আপনাকে কি করতে হবে? স্বাক্ষর করতে হবে। দুইটার পার্থক্যটা খেয়াল করেন। দুই জায়গাতেই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি এর মালিকানা আর রাখবো না, এই মালিকানা অন্য কাউকে আমি দিয়ে দিব। উদ্দেশ্য সেম। প্রথমটাতে শুধু উদ্দেশ্য আমি কাউকে দিয়ে দিব, জাস্ট দিয়ে দিলাম, হ্যান্ডওভার করলাম। আর খ নাম্বার যেটা, সেটা হচ্ছে আমি দলিলটা যাকে দিচ্ছি তার নামটা আমি উল্লেখ করব, করে আমি কি করব? দলিলের পিছনে বা দলিলের সাথে আলাদা করে কাগজ সংযুক্ত করে নিয়ে সেটার মধ্যে আমি কি করব? আমার স্বাক্ষর প্রদানের মাধ্যমে এটাকে আমি হস্তান্তর করব। আর এইভাবে হচ্ছে এই দুইটা উপায়ে আপনি হস্তান্তর করতে পারেন। এই দুইটা উপায়ে হস্তান্তরের আবশ্যকীয় ক্ষেত্রে এই দুইটা শর্ত আপনাকে অনুসরণ বা মেনে চলতে হয়। আরেকটু চাইলে আপনারা জেনে রাখতে পারেন, এই অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন এই জায়গাতে হচ্ছে দুইটা বিষয় থাকতে পারে। একটা হচ্ছে যদি দলিলের প্রাপকের নামের শেষে, প্রাপকের নামের শেষে অথবা বাহক এইটা থাকে, তাহলে এইটা হচ্ছে যিনি বাহক হবেন তাকে এই দলিলের অর্থ প্রদান বা পরিশোধ করা হবে। আর যদি এই অথবা আদেশ অনুসারে এই শব্দটা থাকে তাহলে এটা আদেশে দেয় হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচিত হবে। তাহলে এই খ নাম্বার যেটা অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন, এক্ষেত্রে আমরা দুইটা মাধ্যম ব্যবহার করব। একটা হচ্ছে অথবা বাহককে, এটা লেখা থাকতে পারে,
অথবা আদেশ অনুসারে এইটা লিখে দেওয়া থাকতে পারে। এই শর্তগুলো অনুসরণের মাধ্যমেই হস্তান্তরযোগ্য ঋণের দলিল আমরা কি করব, অন্যজনের কাছে হস্তান্তর করতে পারবো। তাহলে প্রথমে জানবো আবশ্যকীয় শর্ত কয়টা স্যার? 2টা। শর্ত নাম্বার 1 অর্পণের দ্বারা হস্তান্তর, শর্ত নাম্বার 2 অনুমোদন ও পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর। শেষ। এবার অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন, এই জায়গাতে আবার প্রসেস কয়টা? 2টা। কি কি থাকবে? অথবা বা হককে, আর কি থাকবে? অথবা আদেশ অনুসারে। এবার বলেন ক্লিয়ার হয়েছেন কিনা, বুঝছেন কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? জাস্ট টুক করে একটু কমেন্ট করে জানিয়ে দেন, একটু দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেন যে এই পর্যন্ত বুঝতে পারছে কিনা সবাই, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা। পরবর্তীতে যদি বলেন স্যার বুঝি নাই, তাহলে কিন্তু হবে না, এখনই সময় আছে, এখনই বলেন। সমস্যা থাকলে না বুঝলে আমি আরেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার সবার কাছে? ওকে, আসেন সামনে যাই, আসেন সামনে যাই। খেয়াল করেন পরবর্তী যেই টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল সমূহের পরিচিতি। হস্তান্তরযোগ্য দলিল সমূহের পরিচিতি, হস্তান্তরযোগ্য দলিল সমূহ কোনটা কোনটা সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। হস্তান্তরযোগ্য দলিল কোনটা কোনটা জানার চেষ্টা করব। দেখেন শুরুতেই প্রথম যেটা হস্তান্তরযোগ্য দলিল, যার মধ্যে প্রথমটার নাম হচ্ছে স্যার অঙ্গীকারপত্র। ইংরেজি নাম শিখে রাখেন প্রমিজরি নোট। ইংরেজি নাম এখন না শিখলে সমস্যা নাই, যখন আপনি হচ্ছে কলেজ পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন আপনি ইংরেজি শিখবেন। তবে যদি আগে শিখে রাখেন একটু অন্যদের চাইতে এগিয়ে থাকলেন, এই আর কি। তবে আপনাদেরকে একটু সামনে এগিয়ে থাকতে বললে আপনারা আবার একটু বেশি বোঝার চেষ্টা করেন। আসেন অঙ্গীকারপত্র কাকে বলে বুঝে নেই। অঙ্গীকারপত্র এটার মধ্যে একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা উল্লেখ থাকবে, এবং এইটার মধ্যে অবশ্যই লিখিতভাবে একজন ব্যক্তি অথবা তার আদেশে বা তার চাওয়া মাত্র অন্য কোনো ব্যক্তিকে অর্থ দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে, অঙ্গীকার করছে, হাতে হাত রেখে অঙ্গীকার যে আমি ভাই আপনার টাকা 2 মাস পরে দিয়ে দিব। এই যে আপনি অঙ্গীকারটা করতেছেন, এইটাকে যখন খাতে কাগজ কলমে আপনি লিখবেন যে আমি জনাব জামাল সাহেবকে 3 মাস পরে 2000 টাকা আমার যে ধার নিছি সেটা আমি অবশ্যই পরিশোধ করব, লিখে আপনি স্বাক্ষর করে দিলেন, এটাকে অঙ্গীকারপত্র বলা হচ্ছে। এখানে একটা নির্দিষ্ট মেয়াদ আছে, কবে দিবেন টাকা? 3 মাস পরে। কত টাকা দিবেন? 2000 টাকা দিবেন, এবং 2000 টাকা কি বাবদ? ঋণ বাবদ আপনি পরিশোধ করবেন। এই যে নির্দিষ্ট মেয়াদের শেষে যে পরিশোধ করার যে বাধ্যবাধকতা বা প্রতিশ্রুতি দেওয়া হয়, এটাকে বলা হবে স্যার অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্রের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, অবশ্যই এটা কি হইতে হবে? লিখিত হইতে হবে। যে এটা প্রস্তুত করক বা যিনি প্রতিশ্রুতিদাতা তিনি সেটা কি করবেন? স্বাক্ষর করবেন। তারপরে হচ্ছে অর্থ প্রদানের ক্ষেত্রে এটা একটা শর্তহীন অঙ্গীকার, যখন মেয়াদ শেষ হবে আপনি বাধ্যতামূলকভাবে টাকা কি করবেন? পরিশোধ করবেন। আসেন পরবর্তী স্লাইডে আমাদের আরও কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো যদি আমরা খেয়াল করি, এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে, তারপরে হচ্ছে তারিখ দেওয়া থাকবে, চাহিদা মাত্র আপনি অর্থ পরিশোধ করতে পাও থাকবেন। দেশীয় মুদ্রা বা বিহিত মুদ্রায় আপনি কি করবেন? অর্থটাকে প্রদান বা পরিশোধ করবেন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এর পক্ষ কয়টা, এই তথ্যটা ভালো মতো মনে রাখেন। অঙ্গীকার পত্রের মধ্যে পক্ষ থাকবে 2টা। অঙ্গীকার পত্রের মধ্যে পক্ষ থাকবে 2 জন, একজন হচ্ছে দেনাদার, আরেকজন হচ্ছে পাওনাদার। দেনাদার আর হচ্ছে পাওনাদার। দেনাদার কে? যিনি অঙ্গীকার দাতা, আর পাওনাদার কে? যিনি অঙ্গীকার গ্রহীতা। এই পক্ষ 2টা একটু ভালো মতো মনে রাখবেন। তাহলে অঙ্গীকার পত্রের মধ্যে 2টা পক্ষ থাকবে, দেনাদার, পাওনাদার, অঙ্গীকার দাতা আর হচ্ছে অঙ্গীকার গ্রহীতা। মনে রাখবেন এই পর্যন্ত ভালো মতো। তারপরে আসেন পরেরটাই যাই, বিনিময় বিল। ইংরেজি নামটা বিল অফ এক্সচেঞ্জ। কবে শিখবেন ইংরেজি নাম? বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পরে। তবে ইন্টারমিডিয়েট লেভেলে চাইলে আপনি শিখে রাখতে পারেন। এই যে HSC 26 ব্যাচ আমরা মাঝে মধ্যেই আপনাদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে 1-2টা করে খোঁচা দেই। এই খোঁচা দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লাইফটা শেষ হয়ে যাওয়ার পরবর্তী যে জার্নিটা আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি,
যেখানে আপনি জাস্ট একটা A+ থাকলে ইন্টারমিডিয়েটে আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন এমনটা না। সারা বাংলাদেশে কমার্স থেকে কমপক্ষে আপনার মোটামুটি হিসাব করলে 2.5 থেকে 3 লক্ষাধিক স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয়, হয়তোবা 2 লক্ষ স্টুডেন্ট পাশ করলো কমার্স থেকে, এবং এর মধ্যে হয়তোবা ধরে নিলাম যে এরকমের 60 বা 70 হাজার স্টুডেন্ট থাকবে যাদের মোটামুটি A+ বা 4.8 এই টাইপের জিপিএ থাকবে অনেকেরই। তবে এই তো ভালো রেজাল্ট নিয়েও আপনি আপনার পরবর্তী যে গন্তব্য, যে আপনি অনার্স করবেন কোন সাবজেক্টে, বিবিএ পড়বেন, এমবিএ পড়বেন কোন বিশ্ববিদ্যালয়ে, সেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আসন সীমাবদ্ধতা থাকার কারণে যারা আগে থেকেই প্রস্তুতি নেয় তারাই অনেক ক্ষেত্রে অন্যদের চাইতে এগিয়ে থাকে। সো এইচএসসি 26 ব্যাচ বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনারা এখন যেহেতু টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টা এইচএসসির প্রিপারেশনটা অবশ্যই আপনি বোর্ড ফাইনালের জন্য ভালো মতো নেবেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের আই এডুকেশন থেকে নতুন করে যে কোর্স লঞ্চ করা হয়েছে প্রি অ্যাডমিশন ব্যাচ কাদের জন্য? আমাদের এইচএসসি 26 ব্যাচের ভাইয়ারাদের জন্য, 26 ব্যাচের আপুদের জন্য, কমার্সের স্টুডেন্টদের জন্য। এইচএসসি 26 ব্যাচের কমার্সের স্টুডেন্ট যারা আছেন তারা চাইলে এখনই এই প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে থাকতে পারেন। এখানে আপনার যেটা করা হবে, আপনার অ্যাডমিশন টেস্টের যে বিষয়গুলো এবং ইন্টারমিডিয়েটের যে বিষয়গুলোর সাথে সামঞ্জস্যতা আছে সেই বিষয়গুলোই আপনাদেরকে আমরা একটু ভালো মতো পড়ানোর চেষ্টা করব, যাতে আপনি এইচএসসিতে ভালো রেজাল্ট তো ইনশাল্লাহ করবেন, পাশাপাশি অ্যাডমিশনে যাতে বাজিমাত করতে পারেন। টার্গেট কোনটা হওয়া উচিত? ওই যে DRU দুইটা আলাদা আলাদা শব্দ, যার মিনিং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট হওয়া উচিত তারা এখন থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করেন। আসেন, যা বলছিলাম, বিনিময় বিল, ইংরেজি নাম কি স্যার? বিল অফ এক্সচেঞ্জ। তো এই বিল অফ এক্সচেঞ্জ এইটা হচ্ছে ব্যবসায় বাণিজ্যে ব্যবহার করা হয়। ব্যবসায় বাণিজ্যে এটা সর্বপ্রথম ব্যবহৃত হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এইটাও আপনার এমসিকিউ অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। কি তথ্য বললাম? ব্যবসায় বাণিজ্যে প্রথম ব্যবহৃত হস্তান্তরযোগ্য ঋণের দলিল কোনটা? বিনিময় বিল। বিনিময় বিল এখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মেয়াদ শেষে প্রদানের একটা প্রতিশ্রুতি বা অঙ্গীকার দেওয়া হয়। এখানে এই বিনিময় বিলটা বেসিক্যালি দেনা পাওনা নিষ্পত্তিতে ব্যবহার করা হয়ে থাকে। আসেন, এই বিনিময় বিলের কিছু বৈশিষ্ট্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে স্লাইডে সুন্দর মতো অনেকগুলো পয়েন্ট লিখে দেওয়া আছে, আমি জাস্ট একটা দুটো আলোচনা করি, আপনারা জাস্ট একবার রিডিং পড়বেন তাইলেই হবে। এখানেও অবশ্যই এটা লিখিত হইতে হবে। প্রস্তুতকারী এবং অর্থ পরিশোধকারী এই দুইটা পক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও স্বীকৃত হইতে হবে এখানে। তারপর এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা মনে রাখবেন, এইটার পক্ষ, 3টা পক্ষ থাকবে স্যার, 3টা পক্ষ, আদেষ্টা, আদিষ্ট আর হচ্ছে প্রাপক। আদেষ্টা, আদিষ্ট আর হচ্ছে প্রাপক, এই 3টা হচ্ছে বিনিময় বিলের 3টা পক্ষ। অঙ্গীকার পত্রের ক্ষেত্রে 2টা পক্ষ ছিল, কিন্তু এই বিনিময় বিলের ক্ষেত্রে পক্ষ কয়টা স্যার? 3টা পক্ষ। বিনিময় বিলের জন্য 3টা পক্ষ বিদ্যমান থাকবে। দেখেন এই পর্যন্ত বুঝছে কিনা? আমরা 2টা হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে জানার চেষ্টা করলাম। প্রথমটা কি শিখলাম? অঙ্গীকার পত্র। তারপরেরটার নাম কি স্যার? বিনিময় বিল। বুঝতেছেন কিনা? ঠিক আছে এই পর্যন্ত? ওকে, তারপরে আসেন পরবর্তীটাতে যাই। পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে চেক। পরেরটার নাম হচ্ছে চেক। চেক হচ্ছে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর জারিকৃত লিখিত আদেশ। যিনি ব্যাংকে টাকা ডিপোজিট করছেন আমানতকারী, উনি হচ্ছে ব্যাংকে নির্দেশনা দিচ্ছে যে ভাই আমাকে টাকা দেন, এবং যেই ডকুমেন্টের মাধ্যমে দিচ্ছে সেটাকে কি বলা হবে স্যার? সেটাকে বলা হবে হচ্ছে চেক। তাহলে আমানতকারী কার উপর আদেশ জারি করতেছে? আদেশ জারি করতেছে ব্যাংকের উপর। ব্যাংকের উপর আদেশ দিচ্ছে যে ভাই আপনি টাকাটা দেন, এইটাকেই বলা হবে হচ্ছে চেক। এবং এটারও কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে লিখিত আদেশ এবং প্রস্তুতকারী বা আমানতকারী এইটাতে কি করবে? স্বাক্ষর প্রদান করবে। প্রস্তুতকারী বা আমানতকারী এইটাতে স্বাক্ষর প্রদান করবে। নির্দিষ্ট পরিমাণ টাকার উল্লেখ থাকতে হবে। তারপরে হচ্ছে এটা নগদে হস্তান্তরযোগ্য হিসেবে বিবেচিত হবে। তারপরে অবশ্যই এটাতে তারিখ উল্লেখ থাকতে হবে।
অবশ্যই তারিখ থাকতেই হবে, বাধ্যতামূলক তারিখ উল্লেখ থাকতে হবে। কারণ আমরা জানি, কি জানি আমরা, বলেন দেখি কি জানি আমরা যেটা জানি সেটা বোর্ডে লিখতেছি, মনোযোগ দিয়ে বোর্ডে খেয়াল করেন। আমরা জানি যে একটা চেকের মেয়াদ কত, একটা চেকের মেয়াদ হচ্ছে 6 মাস, 6 মাস অথবা আপনি 180 দিন, এইটাও মনে রাখেন 180 দিন, যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। চেকের মেয়াদ হচ্ছে 6 মাস বা 180 দিন। আর যদি চেকটা 6 মাসের টাইম মানে শেষ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হলে যেই চেক, মেয়াদ উত্তীর্ণ চেক, সেই চেকের অর্থ কিন্তু পরিশোধ করা যাবে না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে চেকের আর কোনো আইনগত বৈধতা থাকবে না। আর এই মেয়াদ উত্তীর্ণ চেকরে বলা হয় হচ্ছে স্যার বাসি চেক। মেয়াদ উত্তীর্ণ চেক এর অন্য নাম আমরা হচ্ছে বাতিলকৃত চেক বা বাসীকৃত বা বাসি চেক ইত্যাদি নাম আমরা পরীক্ষার প্রশ্নে আসতে দেখতে পাই। এই নামগুলো একটু মনে রাখবো আমরা, এই নামগুলো মনে রাখবো। চেকের মধ্যে অবশ্যই কি থাকবে, তারিখ উল্লেখ থাকবে, চেকে তারিখ উল্লেখ থাকবে। কারণ চেকের মেয়াদ হচ্ছে 6 মাস, যেই তারিখে এইটা স্বাক্ষর করা হয়েছে, যেই তারিখটা দেওয়া আছে, সেই তারিখের পরবর্তী 6 মাস পর্যন্ত এর মেয়াদ থাকবে। 6 মাস শেষ হয়ে গেলে এটার আইনগত আর বৈধতা থাকবে না। খেয়াল করেন, চেকটা যখন স্বাক্ষর করা হচ্ছে তখনই তা কি হবে, আইনগত দলিলে পরিণত হয়ে যাচ্ছে, আইনগত দলিলে পরিণত হয়ে যাচ্ছে। কারণ যদি আপনি মেয়াদের মধ্যে টাকা পরিশোধ না করেন অথবা আপনার মেয়াদের পরে আপনার চেকের অর্থটা যদি আপনার ব্যাংকে জমা না থাকে, সেই ক্ষেত্রে আপনার চেক যদি অমর্যাদাকৃত হয়, আপনার চেক যদি অমর্যাদাকৃত হয়, অমর্যাদাকৃত চেক বা প্রত্যাখ্যাত হয়, এই শব্দটা আমাদের সবার কাছে আশা করি পরিচিত, প্রত্যাখ্যাত চেক। অমর্যাদাকৃত চেক বা প্রত্যাখ্যাত চেক মানে কি, আমি কাউকে হচ্ছে 1 লক্ষ টাকা মূল্যের একটা চেক দিছি আর আমার অ্যাকাউন্টে আছে হলো 10,000 টাকা, চেক দিছি 1 লক্ষ টাকার, আপনি চেকটা ব্যাংকের কাছে নিয়ে গেলেন, ব্যাংক বললো ভাই অ্যাকাউন্টে এত টাকা জমা নাই, কত আছে, 10,000 টাকা আছে, চেকের দাম কত, 1 লক্ষ টাকা। তার মানে চেকটা কি পরিশোধ করা হলো না। তাহলে চেক যদি আপনি পরিশোধ না হয়, সেক্ষেত্রে তখন ওই চেকরে কি বলা হবে, অমর্যাদাকৃত চেক আর প্রত্যাখ্যাত চেক। এবং নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী যদি আপনার চেক পরপর 3 বার প্রত্যাখ্যাত হয়, পরপর 3 বার যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে আপনি চাইলে মামলা করতে পারেন। এবং চেকের মামলা খুব ঝামেলা আছে ভাই, চেকের মামলা যার উপরে পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে এটা দ্রুত আইনে এটার নিষ্পত্তি করা হয়, খুব তাড়াতাড়ি এই মামলাটা রায় দেওয়া হয়। এবং রায়টা হয় এরকম যে আপনার চেকের অর্থ হচ্ছে 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা তো দিতে বাধ্য, পাশাপাশি এই যে মামলার যে আইনি খরচ হয়, সে আইনি খরচটাও আপনি দিতে বাধ্য থাকবেন। সো চেক যারা ব্যবহার করবেন ভবিষ্যতে বড় হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে যাকে চেক দিচ্ছেন, চেক যাতে অমর্যাদাকৃত যাতে না হয়। কারণ চেকে স্বাক্ষর করার সাথে সাথে এটা কি হবে স্যার, আইনগত দলিলে পরিণত হয়ে যাবে। আর আইনগত দলিলে পরিণত হওয়ার কারণেই চেক প্রত্যাখ্যান যদি হয়, তাহলে কি করা যেতে পারে, মামলা করা যেতে পারে। এবং যদি মামলা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার অর্থদণ্ড বা কারাদণ্ড উভয়ই আপনার হতে পারে। তাহলে আশা করি আমরা চেক সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছি। এবং চেক দেখতে কি রকম সেটা আশা করি আপনারা জানেন সবাই। আরেকটা পয়েন্ট বাদ দিয়ে গেছি, খেয়াল করেন, এখানে চেকে 3টা পক্ষ থাকবে। চেকের মধ্যে স্যার পক্ষ থাকবে হচ্ছে 3টা, বিনিময় বিলের মতো 3টা পক্ষ, আদেষ্টা, আদিষ্ট আর হচ্ছে প্রাপক। এখানে আদিষ্ট হচ্ছে ব্যাংক আর আদেষ্টা হচ্ছে আমানতকারী। জাস্ট এই নামগুলো মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অংশের জন্য। চেকের 3টা পক্ষ, আদেষ্টা, আদিষ্ট আর হচ্ছে প্রাপক। এই 3টা পক্ষ হচ্ছে কি, এই 3টা পক্ষ হচ্ছে চেকের গুরুত্বপূর্ণ 3টা পক্ষ, জাস্ট এটা মনে রাখেন। তবে এই 3টা ছাড়াও চেকের আরও কিছু পক্ষ আছে, সেটা আমরা চেকের চ্যাপ্টারে আরও এলাবোরেট করব। বাট মূলত পক্ষ হচ্ছে 3টা, চেকের মূলত বা প্রধানত পক্ষ হচ্ছে 3টা, আদেষ্টা, আদিষ্ট আর হচ্ছে প্রাপক। এছাড়াও ওই অনুমোদন বলে প্রাপক, হস্তান্তর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের আরও কিছু পক্ষ আছে, সেটা আমরা একটু পরবর্তীতে পরের চ্যাপ্টারে গিয়ে আমরা চেক সম্পর্কে জানবো। আসেন আরও কয়েকটা দলিল সম্পর্কে জানি।
একটা হচ্ছে ব্যাংক ড্রাফট, আরেকটা হচ্ছে ভ্রমণকারীর চেক। ব্যাংক ড্রাফট মানে হচ্ছে যখন একটা ব্যাংক অপর কোনো আরেকটা ব্যাংকে অথবা তার কোনো একটা ব্যাংকের শাখাকে অপর কোনো শাখাকে নির্দিষ্ট ব্যক্তিকে তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে কিংবা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার যে আদেশ দেয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফটের বাংলা নাম ব্যাংক আজ্ঞাপত্র বলা যেতে পারে। ব্যাংক ড্রাফট আর হচ্ছে ব্যাংক আজ্ঞাপত্র দুইটা একই জিনিস। ব্যাংক ড্রাফট, ব্যাংক আজ্ঞাপত্র দুইটা একই জিনিস। দেখেন, ব্যাংক ড্রাফট মানে হচ্ছে আপনি একটা ব্যাংক অন্য আরও একটা ব্যাংকে অথবা একটা ব্যাংকেরই একটা শাখা অন্য আরেকটা শাখাকে, যেমন উদাহরণ দিয়ে যদি বলি, ব্র্যাক ব্যাংক হয়তোবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বলতেছে ভাই এত টাকা দিতে হবে, অথবা ব্র্যাক ব্যাংকের বনানী শাখা ব্র্যাক ব্যাংকেরই গুলশান শাখাকে বলতেছে টাকা দিতে হবে নির্দিষ্ট ব্যক্তিকে। তাহলে একটা ব্যাংক অন্য আরও একটা ব্যাংকে অথবা একটা ব্যাংকের শাখা অন্য আরেকটা শাখাকে অর্থ প্রদানের যে আদেশ দেয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট। ভ্রমণকারীর চেক, এই ভ্রমণকারীর চেক এটাকে ব্যক্তিগত ঋণ হিসেবে ব্যবহার করা হয়। ব্যক্তিগত ঋণ, যিনি ভ্রমণ করেন, আপনি দেশ থেকে বিদেশে যাচ্ছেন, বাংলাদেশ থেকে লন্ডনে গেলেন, সেই ক্ষেত্রে আপনি এরকমের চেক এর ব্যবহারের সুবিধা নিতে পারেন। এই চেক এটাকে ব্যক্তিগত ঋণ সুবিধা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো এই ভ্রমণকারীর চেক সেটা হচ্ছে বিদেশি শাখাকে অথবা ওই বিদেশি শাখার কোনো প্রতিনিধিকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি করে এই স্বাক্ষরকারী যিনি থাকেন তাকে শর্তহীনভাবে দেওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। এই নির্দেশনাটাকে বলা হবে হচ্ছে ভ্রমণকারীর চেক। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে আপনার দেশীয় যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যদি বিদেশে ওই ব্যাংকের শাখা থেকে থাকে, ওই শাখা থেকে আপনি অথবা তার কোনো প্রতিনিধি থেকে আপনি টাকাটা গ্রহণ করতে পারবেন। এই ভ্রমণকারীর চেক এটা হচ্ছে যিনি বিদেশে ভ্রমণ করতে যান তার একটা ব্যক্তিগত ঋণ হিসেবে বা ঋণের দলিল হিসেবে বিবেচিত হয়ে থাকে। দেখেন এ পর্যন্ত বুঝছে কিনা? একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, জাস্ট আমি একটা টপিকের পর আরেকটা টপিক জাস্ট বলেই যাচ্ছি। আপনারা প্রয়োজন বোধে যারা পরবর্তীতে লাইভ যারা দেখছেন তাদের কাছে হয়তো বা একটু বোরিং আসতে পারে বা বিরক্ত মনে হতে পারে, অনেকে হয়তো বা ক্লাস ছেড়ে এতক্ষণে চলেও গেছেন, বাট পরবর্তীতে যখন রেকর্ড দেখতে আসবেন আশা করি তখন আপনার কাছে এই ক্লাসটা উপকারী মনে হবে, যে হাবিজাবি কথাবার্তা বর্জিত বা টু দ্য পয়েন্টে মূল বিষয়গুলো একটার পর একটা বলে যাচ্ছি। হয়তো পরীক্ষার আগে আপনার এই ক্লাসটার কথা মনে পড়বে, এখন গুরুত্ব হয়তো বা দিচ্ছেন না। আসেন তারপরে পরবর্তী পয়েন্ট খেয়াল করি। পরবর্তীটার নাম হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। আচ্ছা, আমরা যেন কী শিখতেছি? আমরা শিখতেছি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের পরিচিতি। একবার একটু মনে করাই দেই, হস্তান্তরযোগ্য দলিলগুলোর মধ্যে আমরা প্রথমে কি শিখছিলাম? প্রথমটার নাম অঙ্গীকারপত্র, তারপরেরটা কি শিখলাম? বিনিময় বিল। অঙ্গীকারপত্র, বিনিময় বিল। তারপরে শিখছি আমরা চেক। চেকের পরে আমরা কি শিখলাম? ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট। তারপরে কি শিখলাম? ভ্রমণকারীর চেক। আর হচ্ছে লাস্টের আর দুইটা বা তিনটা আমরা খেয়াল করবো, আর তিনটা নাম আছে 6, 7 আর হচ্ছে 8। 6 নাম্বার হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। শেয়ার ওয়ারেন্ট কি জিনিস? শেয়ার ওয়ারেন্ট হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির যিনি শেয়ার হোল্ডার তাকে প্রত্যেক বছরে আপনার কোম্পানি কি প্রদান করে? লভ্যাংশ প্রদান করে। তো এই লভ্যাংশের জন্য কোম্পানি যে দলিলটা প্রদান করে সেটার নাম হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। এবং এই শেয়ার ওয়ারেন্টটা কি প্রমাণ দলিল হিসেবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার গ্রহীতাকে এই যে দলিলটা প্রদান করতেছে প্রামাণ্য দলিল, সেটাকে শেয়ার ওয়ারেন্ট বলা হয়। এই শেয়ার ওয়ারেন্টটা আপনি উপস্থাপনের মাধ্যমে আপনি কি করবেন? লভ্যাংশের টাকা সংগ্রহ করবেন। তাহলে শেয়ার ওয়ারেন্ট হচ্ছে লভ্যাংশ সংগ্রহের একটা দলিল হিসেবে বিবেচিত হয়। তারপরে হচ্ছে লভ্যাংশ পরোয়ানা। লভ্যাংশ ঘোষণার পর ব্যাংক থেকে সংগ্রহের জন্য যে দলিল দিচ্ছে সেটাকে হচ্ছে লভ্যাংশ পরোয়ানা বলা হবে। আর সর্বশেষ হচ্ছে হুন্ডি, দেশীয় হুন্ডি। এই হুন্ডিটা বেসিক্যালি বৈধ না, এটা অবৈধ কার্যক্রম হিসেবে পরিচালিত হয়। তবে হুন্ডি হচ্ছে আপনার অর্থ আদান প্রদান করার একটা ভালো মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে। যেমন আপনি হচ্ছে যদি সরকারকে কর ফাঁকি দিতে চান,
অনেক ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা এই হুন্ডির আশ্রয় গ্রহণ করে থাকে। এর মাধ্যমে কি হয়, জাস্ট সরকারকে আমরা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এক জায়গা থেকে টাকা অন্য জায়গাতে হস্তান্তর করতে পারি। এক্ষেত্রে বিষয়টা এই, যেমন মনে করেন আপনি ঢাকাতে আপনার টাকার প্রয়োজন, ঢাকাতে আপনার টাকার প্রয়োজন, আর আপনাকে যিনি টাকা প্রদান করবেন উনি আছে চট্টগ্রামে। তাইলে চট্টগ্রামের একজন লোক উনি ঢাকাতেই আপনাকে টাকা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কিভাবে? চট্টগ্রামে যিনি প্রতিনিধি আছেন আপনার লোক চট্টগ্রামের লোকের কাছে টাকা দিবে, এবং চট্টগ্রামের যে লোক তার প্রতিনিধি আপনার বাসায় এসে টাকা দিয়ে যাবে। তাইলে আপনার বাবা অথবা মা কি করলো, ওই চট্টগ্রামের প্রতিনিধির কাছে টাকা দিল, চট্টগ্রামের প্রতিনিধি খালি মোবাইলে ফোন দিয়ে বলল হ্যাঁ ঠিক আছে টাকা পাইছি, আপনি টাকা দিয়ে দেন। তাহলে চট্টগ্রাম থেকে ফোন আসলো ঢাকার লোকের কাছে, সেই লোক আপনার বাসায় এসে আপনাকে টাকা দিয়ে যাচ্ছে। এভাবেই মূলত হাত বদল করা হয়ে থাকে অর্থের বা টাকার। এটা এই সিস্টেমটাকে হুন্ডি বলা হয়। তবে এই কাজটাই যখন আপনি দেশের বাইরে থেকে করবেন, এটা অবৈধ কার্যক্রম হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই হলো মোটামুটি আমাদের হস্তান্তরযোগ্য দলিল সমূহের নাম। আমরা মোট 8টা নাম আজকের ক্লাসে দেখছি। ক্লাস আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন কথাগুলো, আশা করি পরীক্ষাতে আপনার হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে বিস্তারিত আসলে আপনি অবশ্যই উত্তর করে দিয়ে আসতে পারবেন। আসেন হস্তান্তরযোগ্য দলিল আইন থেকে আরও কিছু তথ্য আমরা যদি জানার চেষ্টা করি। আমাদের এখানে স্লাইডে লিখে দেওয়া আছে, জাস্ট আপনারা সালটা ভালো মতো মনে রাখেন। 1881 সালটা ভালো মতো মনে রাখেন। এবং এখানে প্রত্যাখ্যানের বিজ্ঞপ্তির যেই ধারাটা বলা আছে, এই তথ্যটা চাইলে আপনারা মনে রাখতে পারেন। মাঝে মধ্যে ধারা বা সাল পরীক্ষাতে আসতে দেখা যায়। তারপরে আসেন পরবর্তী স্লাইডে যদি যাই, পরবর্তী স্লাইডে গিয়ে খেয়াল করবেন এই হস্তান্তরযোগ্য আইনের যে আপনার ধারাগুলো আছে সেটা সম্পর্কে প্রত্যেকটা নাম আমরা এখানে লিখে দিয়েছি। কোনটার কত নম্বর ধারা অত বিস্তারিত না জানলেও চলে, বাট এই আইনের যে ধারাগুলো জাস্ট একটু আপনি চাইলে রিডিং পড়ে রাখতে পারেন, অতটা বেশি গুরুত্বপূর্ণ না। কারণ আপনি এখনই তো আইনজীবী হয়ে যাচ্ছেন না যে আপনাকে একদম ধারা ল সব মুখস্থ রাখতে হবে। সব তো আর মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট একবার দুইবার রিডিং পড়বেন তাইলেই হবে। আসেন তারপরে এই আলোচনাটুকু করে আমরা ক্লাস শেষ করে দিব। সেটা সরকারি নোট আর ব্যাংক নোট। খেয়াল করবেন সরকারি নোট যেইটা, সরকারি নোট এইটার প্রচলন করবে কে? সরকারি নোট প্রচলন করবে কে? সরকারি নোট এইটা দেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে এইটা ইস্যু হয়ে থাকে। একটা দেশের সরকার তার বিহিত মুদ্রা হিসেবে যে নোটের প্রচলন করে, সরকার যে নোটের প্রচলন করে তাকে বলা হয় সরকারি নোট, এবং এটা ইস্যু করবে কে? অর্থ মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ কথাটা সরকারি নোট কোনটা কোনটা? আমাদের 1 টাকার নোট, তারপরে 2 টাকার নোট, আর 5 টাকার নোট। 1, 2 এবং 5 এই 3টা কাগজি নোটকে বলা হয় সরকারি নোট। এই 3টা কাগজি নোটকে সরকারি নোট বলা হয়। এবং আরও একটা তথ্য মনে রাখবেন, এই 1, 2 এবং 5 টাকার যে কয়েন আমরা ব্যবহার করি, এই কয়েনটাকে বলা হয় সরকারি কয়েন। এই কয়েনটাকে বলা হবে সরকারি কয়েন বলা হবে এইটাকে। তাহলে সরকারি নোট 1, 2 এবং 5, সরকারি নোট 1, 2 আর 5, সরকারি নোট 1, 2, 5, আর সরকারি কয়েনও 1, 2, 5 টাকার যে কয়েন। সরকারি নোট এর মূল বৈশিষ্ট্য যেটা, সেইটা আমরা যেটা জানবো সেটা এই সরকারি নোটের মধ্যে স্বাক্ষর কার থাকে এইটা জানার জন্য আমরা একটু আপনাদেরকে ছবি দেখাইতে চাই। ছবিতে আপনারা আমাদের 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট আশা করি দেখতে পাচ্ছেন কিনা? সবচাইতে সুন্দর একটা নোট, সবচাইতে সুন্দর নোট এই যে 2 টাকার নোট, যেটা 2 টাকার নোট, এটা একটা বিশ্বের যতগুলো নোট আছে তার মধ্যে যে প্রতিযোগিতা ছিল, এই প্রতিযোগিতাতে আমাদের দেশের যে 2 টাকার নোট, এটা কিন্তু একটা সময়ে পুরস্কার পাইছিল। পুরস্কারপ্রাপ্ত নোট, 2 টাকার নোট, বেশ সুন্দর। দোয়েল পাখির যে ছবিটা, 2 টাকার নোট বেশ সুন্দর। আচ্ছা খেয়াল করে দেখেন, এই জায়গাতে যেটা মনে রাখবো আমরা, এই নোটের মধ্যে স্বাক্ষর থাকবে যার, তিনি অর্থ সচিব।
অর্থ সচিব এইটাতে স্বাক্ষর প্রদান করে থাকে। সো এই 1 টাকা, 2 টাকা আর হচ্ছে 5 টাকা, এগুলাকে আমরা কি বলবো স্যার? এগুলোকে সরকারি নোট হিসেবে বিবেচনা করা হবে। আসেন তারপর এবার ব্যাংক নোটে যদি যাই, ব্যাংক নোটের ক্ষেত্রে মূল বক্তব্য যেটা আমরা জেনে রাখবো সেটা হচ্ছে এই সরকারের অনুমতিক্রমে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান, যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। প্রত্যেকটা দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের দেশের যে কেন্দ্রীয় ব্যাংক তার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যে নোট ইস্যু করে, কেন্দ্রীয় ব্যাংক যে নোট ইস্যু করে তাকে বলা হয় হচ্ছে স্যার ব্যাংক নোট। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যে নোট ইস্যু করবে তাকে ব্যাংক নোট বলা হবে। আর অর্থ মন্ত্রণালয় যেটা ইস্যু করবে সেটাকে বলা হবে হচ্ছে সরকারি নোট। তাহলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা যদি চলে যায় তাহলে আর কি কি বাকি থাকে আমাদের বাংলাদেশের নোটগুলো খেয়াল করেন। 10 টাকার নোট, তারপরে হচ্ছে 20 টাকার নোট, তারপরে হচ্ছে 50 টাকার নোট, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 200 টাকার নোট, 500 টাকার নোট আর হচ্ছে 1000 টাকার নোট। এই যেই নামগুলো বললাম এই সবগুলোকে বলা হবে হচ্ছে স্যার, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে ব্যাংক নোট। এবং ব্যাংক নোটের মধ্যে স্বাক্ষর যিনি করেন তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখানে স্বাক্ষর প্রদান করে থাকেন। আর আমাদের বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর 13তম, তার নাম হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। জি, এই ভদ্রলোক তার মেয়াদকাল শুরু হয়েছে 2024-এ, 2024-এর 14ই আগস্ট, 2024-এর 14ই আগস্ট। 5ই আগস্ট তো আপা আমাদেরকে ছেড়ে অন্য দেশে চলে গেলেন। আপা চলে যাওয়ার 9 দিন পরে উনি হচ্ছে নতুন করে দায়িত্বভার গ্রহণ করছেন। একটা দেশের গভর্নর, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ পুরা দেশটাই চলতেছে এই গভর্নরের যে টাকা পয়সা সেগুলোর মাধ্যমে। সো একটা দেশকে যদি আপনার কন্ট্রোল করতে হয় তো সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, এবং সেই কেন্দ্রীয় ব্যাংকের যিনি নির্বাহী প্রধান তাকেই হচ্ছে গভর্নর বলা হয়। সো এই গভর্নরের পদ এটা বেশ গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে। সো নামটা একটু ভালো মতো মনে রাখবেন সবাই। বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এই ভদ্রলোক বেশি দিন থাকবেন বলে মনে হয় না, কারণ আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলেই নতুন সরকার আসবেন। আর নতুন সরকার এসে প্রথম যেই কাজটা করবেন সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চেঞ্জ করবেন। কাকে বসাবেন? তার নিজের লোক। অবশ্যই প্রত্যেকটা সরকারি গভর্নর তার নিজের লোককেই নিয়োগ দেয়, তবে নিজের লোকের মধ্যে যেন তেন লোক না, যিনি অর্থনীতি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন ওই রকমের লোককেই নিয়োগ দেওয়া হয়। তাহলে ব্যাংক নোটের ক্ষেত্রে স্বাক্ষর থাকবে সরকার, গভর্নরের স্বাক্ষর থাকবে। আশা করি ক্লিয়ার সবার কাছে, আশা করি ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে, আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। সরকারি নোট, ব্যাংক নোট, আশা করি প্রবলেম হওয়ার কথা না। আর সরকারি নোট কে ইস্যু করে? সরকারি নোট ইস্যু করে হচ্ছে সরকারের অর্থ মন্ত্রণালয়। আর হচ্ছে ব্যাংক নোট কি ইস্যু করে? সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। আসেন এবার তারপরে হচ্ছে ব্যাংক ড্রাফট সম্পর্কে আমরা আরেকটু বিষয় জানবো। ব্যাংক ড্রাফটে এই দলিলের মধ্যে 3টা পক্ষ থাকে। ব্যাংক ড্রাফটে প্রস্তুতকারী, তারপরে হচ্ছে প্রাপক আর হচ্ছে আদিষ্ট ব্যাংকের শাখা। এই 3টা পক্ষ হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফটের 3টা পক্ষ। আসেন তারপরেরটাতে দেখব নতুন নাটক শুরু হবে। আচ্ছা, নতুন নাটক শুরু হবে। হ্যাঁ, এইটা ভালো কথা বলছেন যে বর্তমানে দেশে যা চলতেছে সামনে হয়তোবা নতুন দল আসবে ক্ষমতায়, যে কেউ আসতে পারে, যেই আসুক সে তো তার মতো করেই দেশ চালাবে, এটাই খুব স্বাভাবিক। ওকে, আসেন তারপরে পে অর্ডার সম্পর্কে জানি। পে অর্ডার, ব্যাংক ড্রাফটের পরে আমরা পে অর্ডার সম্পর্কে জানি। ক্লাস প্রায় শেষ। পে অর্ডার কি জিনিস খেয়াল করেন। যে দলিলের মাধ্যমে ব্যাংকের কোনো একটা শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি দেয় সেটাকে বলা হবে হচ্ছে স্যার পে অর্ডার। পে অর্ডার, এবং মনে রাখতে হবে ব্যাংকের যে শাখা এই পে অর্ডারটা ইস্যু করে সেই শাখায় এটা কি করবে? পরিশোধ করবে। তার মানে এইটা যে কোনো জায়গাতে গিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না, নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেই আপনাকে টাকা গ্রহণ করতে হবে। আর অন্যদিকে ব্যাংকের আজ্ঞাপত্রের ক্ষেত্রে আপনার কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি টাকা তুলতে পারতেছিলেন। পে অর্ডারের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যেই শাখার
আদেশ করতেছে বা ইস্যু করতেছে, যে শাখায় এটা ইস্যু করবে সে শাখায় এটা কি করবে স্যার, পরিশোধ করবে। এই জায়গাতে হচ্ছে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে প্রস্তুতকারী আর একটা হচ্ছে প্রাপক। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, খেয়াল করেন মনোযোগ দিয়ে, এই যে পে অর্ডার, এইটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা যতগুলা নাম পড়ছি এর মধ্যে একটা ব্যতিক্রম জিনিস, কারণ এইটা হচ্ছে হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। স্যার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঢালাওভাবে আবেগে উত্তর দিয়ে দিলে হবে না, বিবেক খাটাইতে হবে। সবগুলো দলিল হস্তান্তরযোগ্য, একমাত্র পে অর্ডার হস্তান্তরযোগ্য নয়, কারণ এখানে নির্দিষ্ট একটা শাখা ইস্যু যে করতেছে সে শাখায় এটা পরিশোধ করতেছে। কাকে? নির্দিষ্ট একজন প্রাপককে, একজন ব্যক্তিকে সেই টাকাটা দিচ্ছে। তাহলে ওই লোক ব্যতীত অন্য কাউকে আর টাকা দেওয়া যাবে না। এ হচ্ছে পে অর্ডারের একটা সীমাবদ্ধতা। ব্যাংকের আজ্ঞাপত্র ওইটা হস্তান্তরযোগ্য, যে কোনো জায়গা থেকে টাকা আপনি উত্তোলন করতে পারবেন। পে অর্ডারের সীমাবদ্ধতা বা লিমিটেশন হচ্ছে নির্দিষ্ট একটা ব্যাংকের নির্দিষ্ট একটা শাখা এটা ইস্যু করবে এবং ওই শাখায় সেই টাকা কি করবে, পরিশোধে বাধ্য থাকবে। দুইটা পক্ষ থাকবে, প্রস্তুতকারী আর হচ্ছে প্রাপক। দেখেন স্যার বুঝছি কিনা, বুঝতে পারছি কিনা? ব্যাংকের আজ্ঞাপত্র আর পে অর্ডার পার্থক্য বুঝছি, ক্লিয়ার? ওকে আসেন শেষের দিকে যাই, একদম শেষ। আমরা এই টপিক থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন কোনটা পড়ব অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, জাস্ট প্রশ্নগুলো একবার একটু চোখ বুলান। ঋণের দলিল কি পড়ছি না আমরা সুন্দর মতো, কয়ের জন্য আসলে ক্ষয়ের জন্য আসলে আশা করি লিখতে পারবো। অঙ্গীকারপত্র কি, কাকে বলে? বিনিময় বিল, চেক কাকে বলে? সরকারি নোট কি, ব্যাংক নোট কি? ব্যাংকের ড্রাফট বলতে কাকে বোঝায়, পে অর্ডার বলতে কি বোঝায়? যার প্রত্যেকটা সংজ্ঞাগুলো আমরা পড়ে আসছি, সেগুলো একটু আমরা আরেকবার দেখব। আমাদের অনুধাবন মানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য কাহিনী শেষ। কি লিখলেন একজন কমেন্টে, আপনার ক্লাসগুলো ভালো লাগে কারণ আপনি অনেক ভালো কি হয়েছে, ভালো করে বুঝান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তবে অনেকেরই আমাকে নিয়ে বিভিন্ন রকমের অ্যালার্জি আছে, কারণ আমি খালি পড়াই, এই একটা অনেকটা বদভ্যাস আমার। কারণ ক্লাসের মধ্যে আসছি পড়ানোর জন্য, গল্প তর্ক করানোর জন্য না। তো বেশি পড়াই বলে মাঝে মধ্যে আপনারা অনেকে আবার রাগ করেন আমার উপরে। তাহলে স্যার জ্ঞানমূলক প্রশ্ন ক এর জন্য জ্ঞানমূলক প্রশ্ন বুঝছি কি না? এখান থেকে যে কোনোটা পরীক্ষায় আসতে পারে, স্যার পরীক্ষায় আসতে পারে। সুন্দর মতো যা বুঝাইছি আর একটা বার শুধু স্লাইডটা রিডিং পড়েন, আপনাদের ড্রাইভে দেওয়া আছে। আরেকবার ভালো মতো পড়লেই আপনার ক এবং ক্ষয়ের জন্য আপনি উত্তর সুন্দর মতো লিখে ফেলতে পারবেন। খেয়াল করেন স্যার, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে গয়ের জন্য বা ঘয়ের জন্য এই টাইপের প্রশ্ন আসতে পারে। খেয়াল করে দেখেন, এই প্রশ্নগুলো গ বা ঘ এর যে কোনো উত্তর হিসেবে আসতে পারে। খেয়াল করেন, হস্তান্তরের মাধ্যমে সত্তান্তর ঘটে, মানে সত্যের আদান প্রদান ঘটে। এই দলিলকে কি বলে? হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। বুঝায় লিখতে বলছে, একটু বড় করে আপনাকে লিখতে হবে। তারপরে লেনদেন নিষ্পত্তিতে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের গুরুত্বপূর্ণ কেন, এই দলিলগুলোর গুরুত্ব আপনাকে লিখতে হবে। তারপরে হচ্ছে দলিলের লেখক অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় এমন হস্তান্তরযোগ্য দলিল কোনটা। তারপরে হচ্ছে বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে বিনিময় বিল কেন গুরুত্বপূর্ণ, বিনিময় বিলের গুরুত্ব বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে কেন, খেয়াল করেন। দলিলের লেখক অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়, এই যে প্রতিশ্রুতি দেয় এটা দ্বারা কাকে বুঝাচ্ছে অঙ্গীকারপত্রকে। এটা দ্বারা বুঝাচ্ছে কাকে স্যার? অঙ্গীকারপত্রকে বুঝাচ্ছে, অঙ্গীকারপত্র। তারপরে অর্থ স্থানান্তরে সহজে ব্যবহৃত ব্যাংক ঋণের দলিল কোনটি, এটাকে বলা হবে হচ্ছে স্যার ব্যাংক ড্রাফট বা ব্যাংকের আজ্ঞাপত্র অর্থ স্থানান্তর করার জন্য। তারপরে সরকারি নোট আর ব্যাংক নোটের মধ্যে পার্থক্য লিখবেন। সরকারি নোট এইটা কেন রূপান্তর যোগ্য নয়, এইটা ব্যাখ্যা করতে বলছে। কারণ সরকারি নোটের দায়িত্ব কার? এটা সরকারের দায়িত্ব, এটাকে আপনি অন্য কিছুতে কনভার্ট করতে পারবেন না। সো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত যা শিখলাম, যা পড়লাম, এরকমের কি প্রশ্ন আপনার সৃজনশীল অংশে আসতে পারে, একটা নমুনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি হচ্ছে এই টপিকটা এবং এর আগের যে টপিকগুলো আমি পড়াইছি, বিশেষ করে আমাদের ব্যাংকিং অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত আজকে আমরা শেষ করলাম, অধ্যায় নাম্বার 5 শেষ। সো অধ্যায় নাম্বার 1 থেকে 5
এই 5টা অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষাতে যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো আসছে সেগুলোর একটা কালেকশান এবং এই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা এবং বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় আসা সেগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে একদম 1 থেকে 5-এর উপরে আমরা একটু লম্বা একটা ক্লাস নিয়ে সবগুলো আপনাদের সাথে রিভিশনও হয়ে যাবে এবং একটা ভালো আলোচনাও হয়ে যাবে এবং প্রশ্নগুলো আমাদের সবার আশা করি জানা হয়ে যাবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাই একটু আমার জন্য দোয়া করবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের বাবা মার কথাবার্তাগুলো একটু মেনে শুনে চলবেন, কারণ দুনিয়াতে আপনার বাবা এবং আপনার মা এই দুইটা ব্যক্তি আপনার জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করেন, এটা আপনি বুঝেন। বাট বুঝার পরেও আপনি যে বদমাইশিগুলো করেন সেগুলো যখন করতে মানা করে তখনই আপনার মেজাজ খারাপ হয়, তখনই আপনার কাছে মনে হয় ইস আমার বাপ কেন বিল গেটস হইল না, আমার বাপ কেন অমুক হইল না, ধনী কেন হইল না, বেশি বেশি টাকা পয়সা ওলা কেন হইল না। স্যার জীবনে টাকা পয়সাই সব না, জীবনে সুখ শান্তিটা ইম্পর্টেন্ট। সো ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন যাতে দিন শেষে আপনার বাবা অথবা আপনার মাকে মানুষজন বলে যে না আপনার সন্তানটা ভালো। আর ভালো স্টুডেন্ট অবশ্যই ভালো রেজাল্টের দিকে নিজেকে আশা করি এগিয়ে নিয়ে যাবে এবং সামনের রাস্তাটা যাতে আপনি সুন্দর মতো পথ চলতে পারেন, নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারেন, যাতে ওনারা গর্ব করে আপনার নামটা যেন নিতে পারে। সো নিজের বাবা মার গর্বের কারণ হওয়ার জন্য হলেও একটু মনোযোগী হন লেখাপড়ার দিকে, বিশেষ করে HSC 26 ব্যাচ। স্যার বোর্ড ফাইনালের অনেক দেরি নাই, সব মিলে আপনি হয়তো বা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই আপনাকে বোর্ড ফাইনাল পরীক্ষায় বসতে হবে। HSC 27 ব্যাচ আপনারা এখনও বাচ্চা কাচ্চা পর্যায়ে আছেন, বাট হুট করে আপনি কিন্তু সেকেন্ড ইয়ারে উঠবেন, বড় হয়ে যাবেন। সো বি সিরিয়াস, লাইফে সামনে এগিয়ে থাকতে হলে এখন থেকে একটু পরিশ্রম করা শুরু করেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।